40তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট 2019 সালে এটা সংগঠিত হয়েছে। বাক্যের ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক, মানে বাক্যের ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক হয় কারক, অর্থাৎ বাক্যের ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক, অর্থাৎ ক্রিয়া বলতে কি, ওই যে ভার, ঠিক আছে, যে কাজ করে মূল, অর্থাৎ মূল যেইটা ভাবটা, সেটা প্রিন্সিপাল ভাবটাই হচ্ছে, ওর সাথে অন্যান্য পদের যে সম্পর্ক সেটা হচ্ছে কারক। কি বুঝতে পারছো? কারক বলে। গির্জা কোন ভাষার অন্তর্গত শব্দ? গির্জা গির্জা কোন ভাষার অন্তর্গত শব্দ? গির্জা কোন ভাষার অন্তর্গত শব্দ? সেটা হচ্ছে পর্তুগিজ। গির্জা কোন ভাষার অন্তর্গত শব্দ? সেটা হচ্ছে পর্তুগিজ। গির্জা কোন ভাষার অন্তর্গত শব্দ? গির্জা কোন ভাষার অন্তর্গত শব্দ? গির্জা কোন ভাষার অন্তর্গত শব্দ? সেটা হচ্ছে পর্তুগিজ। কোন শব্দ যুগল বিপরীতার্থক নয়, মানে বিপরীত নেয়? সেটা হচ্ছে ঐচ্ছিক এবং অনাবশ্যিক। কুটিল সরল, এটি একটা পরিবিধি। কদাচার সদাচার কম বেশি, ঐচ্ছিক অনাবশ্যক হবে, ঐচ্ছিক ঐচ্ছিক আবশ্যিক হবে, ঐচ্ছিক আবশ্যিক, অনাবশ্যিক নয়, ঐচ্ছিক ঐচ্ছিক। বিপরীত শব্দ হচ্ছে আবশ্যিক। ধারা দিয়ে কর্তৃক বাংলা ব্যাকরণ অনুযায়ী কোনটি বিভক্তি? ধারা দিয়ে কর্তৃক বাংলা ব্যাকরণ কোন বিভক্তি? ধারা দিয়ে কর্তৃক তৃতীয় বিভক্তি হওয়ার কথা, তৃতীয় বিভক্তি। অভিরাম শব্দের অর্থ কি? সুন্দর। অভিরাম শব্দের অর্থ কি? সুন্দর। শরতের শিশির বাগধারা শব্দ অর্থ কি বোঝায়? সুসময়ের বন্ধু। শরতের শিশির বাগধারা শব্দটির অর্থ কি? সুসময়ের বন্ধু। শরতের শিশির বাগধারা শব্দটির অর্থ কি? সুসময়ের বন্ধু। শিবরাত্রির চলতে বাগধারাটির অর্থ কি? একমাত্র সন্তান। শিবরাত্রির চলতে বাগধারাটির অর্থ কি? বাগধারাটির অর্থ কি? একমাত্র সন্তান। শিবরাত্রির চলতে বাগধারাটির অর্থ কি? একমাত্র সন্তান। শিবরাত্রির চলতে বাগধারাটির অর্থ কি? একমাত্র সন্তান। প্রসিত ভর্তিকা শব্দটির অর্থ কি? প্রসিত ভর্তিকা শব্দটির অর্থ কি? যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে। প্রসিত ভর্তিকা শব্দটির অর্থ কি? মানে যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে সেটা হচ্ছে প্রসিত ভর্তিকা, ঠিক আছে। অর্থাৎ যে পুরুষের স্ত্রী বিদেশে থাকে তাকে বলে প্রসিত পত্নী বা প্রসিত ভার্য। প্রসিত পত্নী, প্রসিত পত্নী, ঠিক আছে। আর প্রসিত ভর্তিকা, অর্থাৎ যে নারীর স্বামী বিদেশ থাকে, পুরুষ বিদেশ থাকলে প্রসিত ভর্তিকা, আর নারী যদি বিদেশ থাকে প্রসিত পত্নী। বাংলাকৃত প্রত্যয় সাধিত শব্দ কোনটা? খেলনা। বাংলাকৃত প্রত্যয় সাধিত শব্দ কোনটা? খেলনা। বাংলাকৃত প্রত্যয় সাধিত শব্দ কোনটা? খেলনা। এটেস্টের বাংলা পরিভাষা কোনটা? এটেস্ট অর্থ কি? সত্যায়িত বা প্রত্যায়িত? প্রত্যায়িত, প্রত্যায়িত। কোনটি শুদ্ধ বানান? সেটা হচ্ছে প্রজ্জ্বল। কোনটি শুদ্ধ বানান? সেটা হচ্ছে প্রজ্জ্বল। কোনটি শুদ্ধ বানান? সেটা হচ্ছে প্রজ্জ্বল। কোনটি শুদ্ধ বানান? সেটা হচ্ছে প্রজ্জ্বল, প্রজ্জ্বল। জ্যোৎস্না কোন শ্রেণীর শব্দ? জ্যোৎস্না কোন শ্রেণীর শব্দ? সেটা হচ্ছে অর্ধ তৎসম। জ্যোৎস্না কোন শ্রেণীর শব্দ? অর্ধ তৎসম। জ্যোৎস্না কোন শ্রেণীর শব্দ? অর্ধ তৎসম। জ্যোৎস্না কোন শ্রেণীর শব্দ? অর্ধ তৎসম। জ্যোৎস্না। জিজিবিষা শব্দ দিয়ে কি বোঝায়? বেঁচে থাকার ইচ্ছা। বেঁচে থাকার ইচ্ছা। বেঁচে থাকার ইচ্ছাকে বলা হয় জি 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 বিশা। জি জয় শিকারের জি, জয় দীর্ঘিকার বিশিকার জি জি বিশা শব্দ দিয়ে কি বোঝায়? বেঁচে থাকার ইচ্ছা। বেঁচে থাকার ইচ্ছা হচ্ছে জিজিবিষা। জয়ের ইচ্ছা হচ্ছে জিগিষা। জিগিষা জয়ের ইচ্ছা। হনন করার ইচ্ছা হচ্ছে জিঘাংসা। সর্বাঙ্গীন শব্দের সঠিক প্রকৃত প্রত্যয় কোনটা? সর্বাঙ্গ যোগ ইন। সর্বাঙ্গ, সর্বাঙ্গ যোগ ইন। সর্বাঙ্গীন শব্দের সঠিক প্রকৃত প্রত্যয় কোনটা? সর্বাঙ্গ
যোগ ইন। অন্যের রচনা থেকে চুরি করাকে বলা হয় কুম্ভিলক। কুম্ভিলক কুম্ভিলক বৃত্তি। অন্যের রচনা থেকে চুরি করাকে বলা হয় কুম্ভিলক বৃত্তি। অন্যের রচনা থেকে চুরি করাকে বলা হয় কুম্ভিলক বৃত্তি। অনুনাদ শব্দ দিয়ে কি বোঝায়? মাকড়াসা। অনুনাদ শব্দ দিয়ে কি বোঝায়? মাকড়াসা। চর্যাপদে কোন ধর্মমতের কথা আছে? বৌদ্ধ ধর্ম। চর্যাপদে কোন ধর্মমতের কথা আছে? বৌদ্ধ ধর্ম। চর্যাপদে কোন ধর্মমতের কথা আছে? সেটা হচ্ছে বৌদ্ধ ধর্ম। উল্লিখিতদের মধ্যে কে প্রাচীন যুগের কবি নন? উল্লিখিতদের মধ্যে কে প্রাচীন যুগের কবি না? প্রাচীন যুগের কবি নয়, হচ্ছে রমণীপাদ। তাহলে রমণীপাদ কোন যুগের কবি? ওই রমণীপাদ উল্লেখই নাই। আচ্ছা, তাহলে প্রাচীন যুগের কবি হচ্ছে কাউপাত, লুইপাত, শান্তিপাত, মানে রমণী প্রাচীন যুগের কবি নন। উল্লিখিত কোন রচনাটি পুঁথি সাহিত্যের অন্তর্গত নয়? ময়মনসিংহ গীতিকা। উল্লিখিত কোন রচনাটি পুঁথি সাহিত্যের অন্তর্গত নয়? ময়মনসিংহ গীতিকা। উল্লিখিত কোন রচনাটি পুঁথি সাহিত্যের অন্তর্গত নয়? ময়মনসিংহ গীতিকা। উল্লিখিত কোন রচনাটি পুঁথি সাহিত্যের অন্তর্গত নয়? ময়মনসিংহ গীতিকা। জীবনী কাব্য রচনার জন্য বিখ্যাত হচ্ছে বৃন্দাবন দাস। জীবনী কাব্য রচনার জন্য বিখ্যাত হচ্ছে বৃন্দাবন দাস। জীবনী কাব্য রচনার জন্য বিখ্যাত হচ্ছে বৃন্দাবন দাস। বৃন্দাবন দাস। জীবনী কাব্য রচনার জন্য বিখ্যাত হচ্ছে বৃন্দাবন দাস। বৈশুপ পদাবলীর সঙ্গে কোন ভাষা সম্পর্কিত? সেটা হচ্ছে ব্রজবুলি। বৈশুপ পদাবলীর সঙ্গে কোন ভাষা সম্পর্কিত? ব্রজবুলি। বৈশুপ পদাবলীর সঙ্গে কোন ভাষা সম্পর্কিত? ব্রজবুলি। বৈশুপ পদাবলীর সঙ্গে কোন ভাষা সম্পর্কিত? ব্রজবুলি। বাংলা আধুনিক উপন্যাসের প্রবর্তক কে ছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলা আধুনিক উপন্যাসের প্রবর্তক কে? বাংলা আধুনিক উপন্যাসের প্রবর্তক কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আধুনিক উপন্যাসের জনক ধরতে পারে যে প্রবর্তক জনক। আধুনিক উপন্যাসের জনক হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ঠিক আছে। কিন্তু আরম্ভের পূর্বে আরম্ভ আছে। কিন্তু আরম্ভের পূর্বেও আরম্ভ আছে। কোন রচনা থেকে উদ্ধৃত? সেটা হচ্ছে যোগাযোগ। কিন্তু আরম্ভের পূর্বেও আরম্ভ আছে। কিন্তু আরম্ভের পূর্বেও আরম্ভ আছে, এটা কোন রচনা থেকে উদ্ধৃত? সেটা হচ্ছে যোগাযোগ। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটা? মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস একটি কালো মেয়ের কথা। এটি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস একটি কালো মেয়ের কথা। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস একটি কালো মেয়ের কথা। কালো বরফ উপন্যাসটির বিষয় কি? দেশভাগ। কালো বরফ উপন্যাসটি বিষয়। কালো বরফ উপন্যাসটি বিষয় কি? দেশভাগ। কালো বরফ উপন্যাসটির বিষয় কি? দেশভাগ। কালো বরফ উপন্যাসটির বিষয় হচ্ছে দেশভাগ। ঢাকা প্রকাশ সাপ্তাহিক পত্রিকাটির সম্পাদক কে? কৃষ্ণচন্দ্র মজুমদার। ঢাকা প্রকাশ সাপ্তাহিক পত্রিকাটির সম্পাদক কে? কৃষ্ণচন্দ্র মজুমদার। ঠিক আছে। ঢাকা প্রকাশ সাপ্তাহিক পত্রিকাটির সম্পাদক কে? কৃষ্ণচন্দ্র মজুমদার। ঢাকা প্রকাশ সাপ্তাহিক পত্রিকাটির সম্পাদক কে? কৃষ্ণচন্দ্র মজুমদার। ঢাকা প্রকাশ সাপ্তাহিক পত্রিকাটির ঢাকা প্রকাশ মানে নামই আছে, পত্রিকার নাম হচ্ছে ঢাকা প্রকাশ। পত্রিকাটির সম্পাদক কে? কৃষ্ণচন্দ্র মজুমদার। জীবন স্মৃতি কার রচনা? জীবন স্মৃতি কার রচনা? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আত্মজীবনীমূলক প্রবন্ধ গ্রন্থ হচ্ছে জীবন স্মৃতি, যা 1912 সালে প্রকাশ হয়। জীবন স্মৃতি কার রচনা? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আত্মজীবনীমূলক প্রবন্ধ গ্রন্থ হচ্ছে জীবন স্মৃতি, 1912 সালে প্রকাশ হয়েছে। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকটির ইংরেজিতে অনুবাদ করেন কে?
দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন কে? মাইকেল মধুসূদন দত্ত। সকালে উঠে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি কার? মদন মোহন তর্কালঙ্কার। জসীমউদ্দীনের রচনা কোনটা? যাদের দেখেছি। এগুলো মনে আছে তো? তারপর জসীমউদ্দীনের রচনা কোনটি? যাদের দেখেছি। কিন্তু মানুষ কখনো পাষাণ হয় না উক্তিটি কোন উপন্যাসের? বঙ্কিমচন্দ্রের রাজসিংহ। কিন্তু মানুষ কখনো পাষাণ হয় না উক্তিটি কোন উপন্যাসের? বঙ্কিমচন্দ্রের রাজসিংহ। কিন্তু মানুষ কখনো পাষাণ হয় না উক্তিটি কোন উপন্যাসের? মানুষ কিন্তু কখনো পাষাণ হয় না, এটা কোন উপন্যাসের? বঙ্কিমচন্দ্রের রাজসিংহ। কিন্তু মানুষ কখনো পাষাণ হয় না উক্তিটি কোন উপন্যাসের? বঙ্কিমচন্দ্রের রাজসিংহ। ইয়ং বেঙ্গল গোষ্ঠীভুক্ত ছিলেন কে? মাইকেল মধুসূদন দত্ত। ইয়ং বেঙ্গল গোষ্ঠীভুক্ত ছিলেন কে? মাইকেল মধুসূদন দত্ত। ইয়ং বেঙ্গল গোষ্ঠীভুক্ত ছিলেন কে? মাইকেল মধুসূদন দত্ত। ইয়ং বেঙ্গল গোষ্ঠীভুক্ত ছিলেন কে? ইয়ং বেঙ্গল গোষ্ঠীভুক্ত ছিলেন কে? মাইকেল মধুসূদন দত্ত। ইয়ং বেঙ্গল গোষ্ঠীভুক্ত ছিলেন কে? মাইকেল মধুসূদন দত্ত। বিদ্রোহী কবিতাটি কোন সনে প্রথম প্রকাশিত হয়? বিদ্রোহী কবিতা তা 1922 সালের 6 জানুয়ারি সাপ্তাহিক বিজলি পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল। বিদ্রোহী কবিতা এটা কার তাহলে? বিদ্রোহী কবিতাটা অগ্নিবীণার তালে তো কাজী নজরুল ইসলাম। হ্যাঁ, এই যে একাব্যের কয়েকটি উল্লেখযোগ্য হচ্ছে প্রলয়ের লাশ, রক্তহানি, মা, ধূমকেতু, খেয়াবরের কামাল পাশা। ঠিক আছে, কাজী নজরুল ইসলামের। ওই কাজী নজরুল ইসলাম বেটা কই? এই যে কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি লেখেন। 1922 সালের 6 জানুয়ারি সাপ্তাহিক বিজলি পত্রিকায় প্রথম প্রকাশিত হয় বিদ্রোহী কবিতা কাজী নজরুল ইসলাম। 1922 সালের 6 জানুয়ারি সাপ্তাহিক বিজলি পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল। আগুন পাখি উপন্যাসটির রচয়িতা কে? হাসান আজিজুল হক। আগুন পাখি উপন্যাসটির রচয়িতা কে? হাসান আজিজুল হক। আগুন পাখি উপন্যাসটির রচয়িতা কে? হাসান আজিজুল হক। 21শে ফেব্রুয়ারির বিখ্যাত গানটি সুরকার কে? 21শে ফেব্রুয়ারি বুঝিস বিখ্যাত গান, গানটি সুরকার কে? আলতাফ মাহমুদ। ওই যে 21শে ফেব্রুয়ারি বিখ্যাত আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি বিখ্যাত গানটির প্রথম সুরকার হচ্ছে আব্দুল লতিফ, বর্তমান সুরকার হচ্ছে আলতাফ মাহমুদ, আর রচয়িতা হচ্ছে, গীতিকার হচ্ছে আব্দুল গাফফার চৌধুরী। 21শে ফেব্রুয়ারি বিখ্যাত গানটি সুরকার। প্লিজ রাইট টু মি at the above address. প্লিজ রাইট টু মি at the above address. মানে রাইট টু মি, প্লিজ দয়া করে আমাকে উপরের অ্যাড্রেসটা লিখে দাও। এখানে above the in the sentence এটা কি? অ্যাডজেক্টিভ। কিভাবে অ্যাডজেক্টিভ? প্রদত্ত বাক্যে above শব্দটি নাউন অ্যাড্রেসকে কোয়ালিফাই করাই শব্দটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ সর্বদা নাউন প্রণয়ের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ নির্দেশ করে। যেমন above এই যে অ্যাড্রেস শব্দটা হচ্ছে এটা একটা ঠিকানা, অমুক জায়গা, যেমন জামালপুর হইতে পারে, ঢাকা হইতে পারে, এটা একটা মূলত ঠিকানা। এই ঠিকানার আগে above শব্দটা বসার কারণে এটা মূলত অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। কিন্তু এটা মূলত প্রিপজিশন, কিন্তু প্রিপজিশন যদি থাকতো তাহলে প্রিপজিশন হইতো, কিন্তু প্রিপজিশন তো নাই, তাই এটা এখানে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। In which sentence is the word past used as a preposition? মানে past শব্দটা, past মানে কি? অতীত, কিন্তু এই শব্দটা কিভাবে প্রিপজিশন ইউজ হয়েছে নিচের কোন সেন্টেন্সে এটা বলছে। তানিয়া was a wonderful singer but she passed her time. মানে তানিয়া was a wonderful singer but she passed her time. পাস্ট অতীত ইউজ প্রিপজিশন পেয়েছে। তানিয়া ওয়াজ এ ওয়ান্ডারফুল সিঙ্গার, তানিয়া হচ্ছে একটা চমৎকার সিঙ্গার, বাট শি হ্যাজ পাস্ট হার টাইম, কিন্তু
যে শব্দটা এরকম হয়েছে যে কিন্তু সে তার প্রাইম অতীতকেও মানে প্রাইম প্রাইম মানে হচ্ছে শ্রেষ্ঠত্ব বা তোর মনে কর যে প্রাইম মানে শ্রেষ্ঠত্ব বা প্রধান, প্রাইম মানে মৌলিক বোঝায়, ঠিক আছে। তার মানে তার অতীত যে শ্রেষ্ঠত্ব গুণ আছে সেটাও ছাড়িয়ে গেছে, মানে এতটাই চমৎকার ওয়ান্ডারফুল, তার তার সে সে নিজেকেই ছাড়িয়ে গেছে এরকম টাইপের একটা অর্থ, হ্যাঁ। আর সে নিজেকে ছাড়িয়ে গেছে। প্রাইম শব্দটা হচ্ছে মূলত একটা নাউন, কিন্তু এটা কোন নাউনের মধ্যে পড়ছে আসলে আমার জানা নাই। পাঁচ শব্দটা এই যে প্রাইম না হার, হার শব্দটা হচ্ছে নাউন। হার, হার মানে কি প্রপার নাউন। হ্যাঁ, প্রপার প্রপার নাউন, এই প্রনাউন প্রনাউন। পাঁচ শব্দটা প্রনাউনে কি অর্থাৎ প্রিপোজিশনের নিয়ম কি? প্রিপোজিশনের নিয়ম হচ্ছে, প্রিপোজিশন হচ্ছে এর আগে বসে, ওই যে দেখ শব্দটি প্রিপোজিশন, কারণ শব্দটি নাউনের পূর্বে বসছে, অর্থাৎ নাউন, ঠিক আছে। প্রিপোজিশন সাধারণত কি বসে? নাউন অথবা প্রনাউনের পূর্বে বসে, ঠিক আছে। প্রিপোজিশন প্রধান কাজ কি? নাউন অথবা প্রনাউনের পূর্বে বসবে এরা সবসময়, অর্থাৎ প্রিপোজিশন অবশ্যই নাউন অথবা প্রনাউনের পূর্বে বসে, ঠিক আছে, কোনো ভার্বের পূর্বে বসে না। এই জন্য নাউন প্রনাউন পূর্বে বসলে এটা প্রিপোজিশন, অর্থাৎ হার অর্থাৎ প্রনাউন, ঠিক আছে, এরপর পূর্বে বসে বাক্য গঠন করার কারণে হচ্ছে ফার্স্ট ইউজে প্রিপোজিশন, অর্থাৎ পাস্ট শব্দটা এখানে প্রিপোজিশন হিসেবে ইউজ হয়েছে, ঠিক আছে। দ্য ওয়ার্ড সিবলিং মিনস, সিবলিং মানে হচ্ছে ভাই বোন, এ ব্রাদার অর সিস্টার, ভাই বোন, ঠিক আছে। সিবলিং শব্দটির অর্থ হচ্ছে একই পিতার মাতার সন্তান বা ভাই বোন, একই পিতার মাতার সন্তান আর কি। As she was talking, he suddenly মানে broke in, saying that a lie. As she was talking, সে এমন ভাবে কথা বলতেছে, যেহেতু সে কথা সে যেহেতু সে ওয়াজ টকিং, সে কথা ছিল, যেহেতু সে কথা বলতেছিল, হি সাডেনলি ব্রোক ইন সেইং দ্যাটস এ লাই, ঠিক আছে। অর্থাৎ ব্রোক ইন ফ্রেজাল ভার্ব এর অর্থ হচ্ছে কথার মাঝে কথা বলা, কোন চলমান কিছুতে হস্তক্ষেপ করা, ঠিক আছে। অর্থাৎ সে কথা বলতেছিল বাট মানে কথা বলতেছিল একটা মেয়ে, ঠিক আছে। শি ওয়াজ টকিং, মেয়েটা কথা বলতেছিল, কিন্তু হি সাডেনলি ব্রোক ইন সেইং মানে এটা পুরুষ, পুরুষ কি হঠাৎ করে আর কথাটা থামিয়ে দিল, কারণ দ্যাটস এ লাই, সে মিথ্যা কথা বলতেছিল, ঠিক আছে। ব্রোকিন মানে থামিয়ে দেওয়া, কথার মধ্যে চলমান কথাকে হস্তক্ষেপ করা, ঠিক আছে। ইউ মে গো ফর এ ওয়াক ইফ ইউ ফিল লাইক ইট, এটা আমি বুঝতে পেরেছি। আইডেন্টিফাই দ্য ওয়ার্ড হুইচ ইজ স্পেলড ইনকারেক্টলি, নিচের কোন শব্দটা ভুল আছে, যেটা ভুল আছে বলতেছে, এর ভুল বানানো হলো এটা, আর শুদ্ধ বানানো হলো এটা। কোইনসাইন্টিয়ান্স মানে এখানে শুধু কি হবো যে এন এর পরে, ঠিক না। কোন কনসাইন্টিয়াস বিবেক বুদ্ধি সম্পন্ন, কনসাইন্টিয়াস শব্দটির অর্থ হচ্ছে বিবেক বুদ্ধি সম্পন্ন। ইউ লুক টেরিফিক ইন দ্যাট ড্রেস, টেরিফিক শব্দের অর্থ কি? টেরিফিক শব্দের অর্থ হচ্ছে চমৎকার বা এক্সিলেন্ট। ইউ লুক টেরিফিক ইন দ্যাট ড্রেস মানে এই ড্রেসে তোমাকে খুবই চমৎকার লাগতেছে, হ্যাঁ। ইউ লুক টেরিফিক ইন দ্যাট ড্রেস, এই ড্রেসে তোমাকে চমৎকার লাগতেছে। টেরিফিক শব্দটার সিনোনিম হচ্ছে এক্সিলেন্ট, এক্সিলেন্ট মানে হচ্ছে চমৎকার, এক্সিলেন্ট। দেখ সামওয়ান হু ইজ দ্য ক্যাপ্রিসিয়াস, সামওয়ান হু ইজ দ্য ক্যাপ্রিসিয়াস, ক্যাপ্রিসিয়াস অর্থটা কি? ক্যাপ্রিসিয়াস অর্থটা হচ্ছে যে ব্যক্তি খেয়ালি বা সে পরিচিত আলাদা দৃষ্টিভঙ্গি হঠাৎ করে, ক্যাপ্রিসিয়াস মানে খামখেয়ালি লোক এরকম। known for sudden change in the attitude or behavior মানে হঠাৎ করে তার চেঞ্জ হয়ে যায়, ক্যাপ্রিসিয়াস মানে হঠাৎ করে তার আচার আচরণের পরিবর্তন হয়ে যায়, হঠাৎ করেই তার কি হবে, আচার আচরণ ব্যবহার পরিবর্তন হবো। ক্যাপ্রিসিয়াস অর্থ হচ্ছে যে হঠাৎ করে আচার আচরণ তার ব্যবহার পরিবর্তন করে ফেলে, ঠিক আছে। তাহলে known for the sudden change in the old attitude or the behavior, ঠিক আছে। which one of the following or is masculine, masculine মানে পুরুষবাচক শব্দ, লেট লেড
লেটের ফিমেল বাচক শব্দ হচ্ছে লাটস, লাটস। খাওয়া দাওয়া করছি তো। লেট বালক কিশোর। আর এটা এটা বালক বা কিশোর, এটা জানে যে একশালা। এ ম্যান হোস ওয়াইফ হ্যাজ ডাইড ইজ কল্ড, অর্থাৎ যে ব্যক্তির স্ত্রী মারা গেছে তাকে বলা হয় কি? উইডোয়ার, মানে বিধবা, বিপত্নিক। বিপত্নিক বিধবা তো মনে করছে স্বামী মারা গেলে, কিন্তু স্ত্রী মারা গেলে উইডার। আর উইডো দেখ মানে উইডার, উইডো আর উইডার আর কি। উইডো হচ্ছে বিধবা, অর্থাৎ যদি যদি এভাবে যদি থাকে যে মহিলাটার স্বামী মারা গেছে তাহলে হবে উইডো। হুইচ ওয়ার্ড ইজ সিমিলার টু অ্যাপাল। অ্যাপাল অর্থ কি? অ্যাপাল অর্থ হচ্ছে আতঙ্কিত করা বা মর্মাহত করা, এবং অ্যাপাল অর্থ হচ্ছে আতঙ্কিত করা বা মর্মাহত করা। অ্যাপাল অর্থ কি? আতঙ্কিত করা। অ্যাপাল অর্থ হচ্ছে আতঙ্কিত করা বা মর্মাহত করা। অ্যাপাল অর্থ হচ্ছে আতঙ্কিত করা। অ্যাপাল অর্থ হচ্ছে আতঙ্কিত করা। অ্যাপাল হচ্ছে আতঙ্কিত করা বা মর্মাহত করা, অর্থাৎ ডিসমি। ডিসমি হতাশ বা আতঙ্কিত করা। ডিসমি হতাশ বা আতঙ্কিত করা, মানে অ্যাপাল হচ্ছে আতঙ্কিত করা বা মর্মাহত করা, অর্থাৎ ডিসমি। ডিসমে। ডিসমে। অ্যাপাল হচ্ছে আতঙ্কিত করা বা ডিসমে, অর্থাৎ মর্মাহত করা। হুইচ ওয়ার্ড মিনস দ্য অপোজিট টু ডেথ। ডেথ মানে কি? স্বল্পতা, মানে ডেথের, মানে এটা ডেথ মানে বলতে অল্প স্বল্প আর কি। আর অ্যাবান্ডান্স অর্থাৎ প্রচুর্য, মানে এর বিপরীত শব্দ দিয়েছে। অ্যাবান্ডান্স মানে সর্বোচ্চ, মানে অধিক সংখ্যক। আইডেন্টিফাই দ্য ওয়ার্ড হুইচ রিমেইন দ্য সেম ইন ইটস প্লুরাল ফর্ম, মানে সিঙ্গুলার আর প্লুরাল একই শব্দ, সেটা হতে হবে এয়ারক্রাফট। যেমন এখানে এয়ারক্রাফট একটি শব্দ, এয়ারক্রাফট, শিপ, ডেয়ার, ঠিক আছে? এগুলো হচ্ছে সিঙ্গুলার প্লুরাল একই শব্দ। আইডেন্টিফাই দ্য ডিটারমাইনার ইন দ্য ফলোইং সেন্টেন্স। আই হ্যাভ নো নিউজ ফর ইউ। এই নো শব্দটা হচ্ছে ডিটারমাইনার। নাউন প্লাস প্রোনাউন কে মডিফাই করলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কি কিছু বুঝতে পারছো? যদি কোনো ওয়ার্ড, যদি কোনো শব্দার্থ নাউন আর প্রোনাউনকে মডিফাই করে সেটা হলো অ্যাডজেক্টিভ। আর যদি ভার্বকে মডিফাই করে সেটা হচ্ছে অ্যাডভার্ব। কথা বুঝতে পারছিস? মানে কোনো শব্দ যদি নাউন আর প্রোনাউনকে মডিফাই করে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর যদি ভার্বকে মডিফাই করে সেটা হচ্ছে অ্যাডভার্ব। এ লস্ট অপরচুনিটি নেভার রিটার্নস। এ লস্ট অপরচুনিটি নেভার রিটার্নস। আচ্ছা, এ লস্ট অপরচুনিটি, হ্যার লস্ট ইজ, লস্ট শব্দটা কি? পার্টিসিপল। মানে এখানে এই যে প্রিপোজিশন প্লাস অপরচুনিটি, কি বলছে, ভার্বের যে রূপ একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভ যে কাজ করে তাকে বলে পার্টিসিপল। যে হ্যাভ লস্ট, এখানে পার্টিসিপলটাকে চলন্ত কোনো কিছু বোঝাবে এক কথায় বুঝাইলে। হ্যাভ লস্ট হারিয়েছে, অপরচুনিটি সে, মানে সুযোগ হারিয়ে গেলে নেভার রিটার্ন, সেটা আর ফিরে আসে না, এটা বাংলা অর্থটা এরকম। মানে সুযোগ এটা কিন্তু আসলে চলিত অবস্থায় থাকে, যে এ লস্ট অপরচুনিটি নেভার রিটার্নস। তো সুযোগ যদি তুমি হারিয়ে ফেলো, নেভার রিটার্ন, সেটা কিন্তু আর ফিরে আসবে না। এই জন্য যোগ বুঝে খুব মারতেই হবে, বিফল হলে চলবে না। পার্টিসিপল। The saying enough is used when you want, মানে the saying enough is used when you want. Enough is enough, সে বলল enough is enough, যথেষ্ট হয়েছে, is used you want to কি সামথিং স্টপ, মানে enough is enough এই শব্দটা তারা, মানে সে বলতেছে enough is enough, এটা মূলত আসলে কি বোঝায়? এটা বলতেছে সামথিং টু স্টপ, অর্থাৎ তুমি এখনই থেমে যাও, বিষয়টা এখনই থেমে যাও, এরকম অর্থ বোঝাইতেছে, থেমে যাও। হি রান উইথ এ গ্রেট স্পিড, হি রান উইথ এ গ্রেট স্পিড, সে কি দৌড়াচ্ছে উইথ এ গ্রেট স্পিড। এই শব্দটা কি করতেছে? ভার্বকে মডিফাই করতেছে। সে কিভাবে দৌড়াচ্ছে? সেটা হচ্ছে অ্যাডভার্ব হওয়ার কথা। কই অ্যাডভার্ব, উইথ এ গ্রেট স্পিড, দ্রুত গতিতে। ফ্রেজটি বাক্যের ভার্বকে মডিফাই করে ফ্রেজটির অ্যাডভার্ব ব্যবহৃত হয়েছে, ঠিক আছে? বডি দেই।
কোন শব্দ যদি নাউন এবং প্রনাউনকে মডিফাই করে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে? উই মাস্ট নট বি লেট এলস উই উইল মিস দ্য ট্রেন। উই মাস্ট নট বি লেট এলস উই উইল মিস দ্য ট্রেন। আচ্ছা, এখানে এলস শব্দটা দ্বারা বোঝাইতেছে এটা কম্পাউন্ড সেন্টেন্স। ঠিক আছে? কোন শব্দের মাঝে যদি এন্ড ওর বাট তিনটে তো থাকিতেই পারে, এটা তিনটে মেন, এন্ড ওর বাট, তারপরে হচ্ছে এন্ড ওর বাট, ইয়েট, এলস, দেয়ারফর, আদারওয়াইজ। ইয়েট, এলস, দেয়ারফর, আদারওয়াইজ। ইয়েট, এলস, দেয়ারফর, আদারওয়াইজ যদি শব্দ দিতে থাকে সেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। ঠিক আছে? চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ, হু ইজ কলিং মি, তাহলে কি প্রথম হবো বাই হুম, তা হচ্ছে আই যেহেতু আইব সেজন্য এম, তারপর আই, তারপরে যেহেতু ইস আছে সেজন্য বিং হবে বিং, তার ভারে পাশ পাঠিয়েছিল কল্ড। ঠিক আছে? an extra message an extra message added at the end of the letter after in the sign, মানে an extra message added at the end of letter মানে ওই যে কোনো একটা পত্রের শেষে মানে নিচে লাস্টের দিকে যে মেসেজটা এক্সট্রা মেসেজ দেওয়া হয়, হ্যাঁ, তো ইট ইজ সাইন ইজ কল্ড, এটাকে কি বলা হয়? পোস্ট স্ক্রিপ্ট। দেখেন, চিঠিতে স্বাক্ষরের পরে যুক্ত অতিরিক্ত বার্তা বা কাব্যকে মানে অতিরিক্ত লাস্টে যে অতিরিক্ত চিঠিতে স্বাক্ষরের পরে যুক্ত অতিরিক্ত যে বার্তা আছে সেটা হচ্ছে পোস্ট স্ক্রিপ্ট। ঠিক আছে? আলাউদ্দিন হোসেন শাহ কখন বৃহত্তর বাংলা শাসন করেছেন? মানে আলাউদ্দিন হোসেন শাহ কখন বৃহত্তর বাংলা শাসন করেছেন? আলাউদ্দিন হোসেন শাহ কিন্তু কখন বৃহত্তর বাংলা শাসন করছেন? 1498 থেকে 1519। আলাউদ্দিন হোসেন শাহ কখন বৃহত্তর বাংলা শাসন করেন? আলাউদ্দিন হোসেন শাহ কখন বৃহত্তর বাংলা শাসন করেন? 1498 থেকে 1519। মানে আলাউদ্দিন হোসেন শাহ কখন বৃহত্তর বাংলা শাসন করছে? 1498 থেকে 1519। প্রাচীন বাংলা মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা কে? চন্দ্রগুপ্ত মৌর্য। প্রাচীন বাংলা মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা কে? প্রাচীন বাংলা মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা কে? চন্দ্রগুপ্ত মৌর্য। প্রাচীন বাংলা মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা কে? চন্দ্রগুপ্ত মৌর্য। প্রাচীন বাংলা মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা কে? চন্দ্রগুপ্ত মৌর্য। ইউরোপীয় বণিকদের মধ্যে বাংলায় প্রথম এসেছিলেন কারা? পর্তুগিজরা। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘে কোন দেশ বাংলাদেশের পক্ষে ভেটো প্রদান করেছিল? সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ রাশিয়া। বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে, মানে 7ই মার্চের ভাষণ হচ্ছে পঞ্চম তফসিলে। ঠিক আছে? 7ই মার্চের ভাষণ হচ্ছে পঞ্চম তফসিলে, মানে 7ই মার্চের ভাষণ। আর ষষ্ঠ তফসিলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর স্বাধীনতার ঘোষণা। আর সপ্তম তফসিলে হচ্ছে ওই যে মুজিবনগর যে ইয়ে হয়েছে না, গঠন হয়েছে না, শপথ গ্রহণ ওই যে ইয়ে হয়েছে, সরকার গঠন হয়েছে। তো সপ্তম তফসিলে মুজিবনগর সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র ইয়ে হয়েছে আর কি। মানে 5ই মার্চে আছে হচ্ছে 7ই মার্চের ভাষণ, 6ই মার্চে আছে হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণা। আর সব সব সাথে আছে মনে করো যে বঙ্গভঙ্গ কালে ভারতের ভাইসরয় কে ছিলেন? বঙ্গভঙ্গ কালে ভারতের ভাইসরয় ছিলেন লর্ড কার্জন। বাংলাদেশের কোন বনভূমি শাল বৃক্ষের জন্য বিখ্যাত? বাওয়াল ও মধুপুরের বনভূমি। বাংলাদেশে সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় কোন জেলায়? সেটা হচ্ছে ফরিদপুর। বাংলাদেশে মোট আবাদযোগ্য জমির পরিমাণ কত? 2,11,00,000 একর অর্থাৎ 85.77 লক্ষ হেক্টর। 85.77 লক্ষ হেক্টর অথবা 2,11,00,000 একর। গারো উপজাতি কোন জেলায় বাস করে? ময়মনসিংহ। গারো উপজাতি কোন জেলায় বাস করে? সেটা হচ্ছে ময়মনসিংহ। এটা আপডেট।
বাংলাদেশের প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় কবে? 1974 সালে। ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ইন্ডেক্স অর্থাৎ আইডিআই এর ভিত্তিতে দক্ষিণ এশিয়ার বাংলাদেশের স্থান কততম? মানে ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ইন্ডেক্স অনুযায়ী দক্ষিণ এশিয়ার ভিতরে বাংলাদেশের স্থান কত? দ্বিতীয় স্থান। মানে ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ইন্ডেক্স অর্থাৎ আইডিআই বিশ্ব অর্থনৈতিক ফোরাম হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের কর্তৃক প্রকাশিত অর্থাৎ ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ইন্ডেক্স আইডিআই, এটা হচ্ছে অর্থনৈতিক ফোরাম, এর অবস্থানে দ্বিতীয়। এটা আপডেট। অ্যালায়েন্স যে দেশভিত্তিক গার্মেন্টস ব্র্যান্ডগুলোর সংগঠন, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের। অ্যালায়েন্স যে দেশভিত্তিক গার্মেন্টস ব্র্যান্ডগুলোর সংগঠন যুক্তরাষ্ট্রের। বাংলাদেশের প্রথম ভ্যাট চালু হয় কবে? 1991 সালে 1 জুলাই। বাংলাদেশে প্রথম ভ্যাট চালু হয় 1991 সালে 1 জুলাই। সংবিধানে কোন সংশোধনকে ফার্স্ট ডিসটরশন অফ কনস্টিটিউশন বলে আখ্যায়িত করা হয়েছে? পঞ্চম সংশোধনকে। সংবিধানের কোন সংশোধনকে ফার্স্ট ডিসটরশন অফ কনস্টিটিউশন বলে আখ্যায়িত করা হয়েছে? সংবিধানের কোন সংশোধনকে ফার্স্ট ডিসটরশন অফ কনস্টিটিউশন বলে আখ্যায়িত করা হয়েছে? পঞ্চম সংশোধনকে। স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের কততম তফসিলে সংযোজন করা হয়েছে? স্বাধীনতার ঘোষণাপত্র হচ্ছে 6ষ্ঠ তফসিলে হওয়ার কথা। সপ্তম হচ্ছে মুজিবনগর সরকারের ঘোষণা। ঠিক আছে, স্বাধীনতার ঘোষণা মানে 6ষ্ঠতে মুজিবনগর, আর সপ্তমে মুজিবনগর, আর 6ষ্ঠতে হচ্ছে ওই যে বললাম ঘুরে বেরিয়েছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় কবে? 16 ডিসেম্বর 1972 সালে। অর্থাৎ প্রবর্তিত বলতে কি, মানে বাস্তবায়িত হয়েছে বা কার্যকর হয়েছে অথবা অলরেডি আইনটা চলে আসছে, সেটাই হচ্ছে 16 ডিসেম্বর 1972 সালে। সংবিধানের কোন অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশন কর্তৃক গঠনের উল্লেখ আছে? 137 নং অনুচ্ছেদে। আওয়ামী লীগের 6 দফা পেশ করা হয়েছিল কবে? 1966 সালে। এটা সময় বিস্তারিত করা আছে মোটামুটি। বঙ্গবন্ধু সহ আগরতলা ষড়যন্ত্র মামলায় মোট আসামির সংখ্যা কতজন ছিল? 35 জন। আইন ও সালিসি কেন্দ্র কি ধরনের সংস্থা? মানবাধিকার সংস্থা। আলমন্ড ও পাওয়েল চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে বিভক্ত করেছে কয় ভাগে? 4 ভাগে। আলমন্ড ও পাওয়েল চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে বিভক্ত করেছেন 4 ভাগে। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? 136তম সদস্য। বাংলাদেশ জাতিসংঘের 136তম সদস্য। বাংলাদেশ প্রথম জাতীয় সংসদে নির্বাচন হয় কবে? 7 মার্চ 1973 সালে। বাংলাদেশে প্রথম জাতীয় সংসদে নির্বাচন হয় 7 মার্চ 1973 সালে। তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিক চালু হয় কত হাজার? 13,136টা, অর্থাৎ 13,136টা। লেট দেয়ার বি লাইট বিখ্যাত ছবিটি পরিচালনা করেছে কারা? জহির রায়হান। যুক্তরাষ্ট্রে গুয়ান্তানামো বে ডিটেনশন ক্যাম্প কোথায় অবস্থিত? কিউবাতে অবস্থিত। কিউবা। টেকসই উন্নয়ন সংক্রান্ত 2030 এজেন্ডা এ কয়টি লক্ষ্য রয়েছে? 17টা লক্ষ্য রয়েছে। ওই যে এসডিজি লক্ষ্য, এসডিজি লক্ষ্যগুলা। জাতিসংঘ কোন সালে মানবাধিকার সংক্রান্ত বৈশ্বিক ঘোষণার ঐতিহাসিক নথিটি গ্রহণ করে? 1948 সালে। জাতিসংঘ কোন সালে মানবাধিকার সংক্রান্ত বৈশ্বিক ঘোষণার ঐতিহাসিক নথিটি গ্রহণ করে? 1948 সালে। ইউনেস্কো নিচের কোন দেশের রাজধানী? সেটা হচ্ছে বেলারুশ। জি-20 গ্রুপ কিসের সাথে সংশ্লিষ্ট? জলবায়ু পরিবর্তন। জি-20 গ্রুপ কিসের সাথে সম্পর্কিত? জলবায়ু পরিবর্তন। জাতিসংঘ সমুদ্র আইন কত সালে স্বাক্ষরিত হয়েছিল? 1982 সালে। জাতিসংঘ সমুদ্র আইন কত সালে স্বাক্ষরিত হয়? 1982 সালে। জাতিসংঘ সমুদ্র আইন কত সালে স্বাক্ষরিত হয়? 1982 সালে। সানশাইন পলিসি এর সাথে কোন দুটি দেশ জড়িত? উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া। ব্রিক্স কর্তৃক প্রতিষ্ঠিত ব্যাংকের নাম কি? এনডিবি, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। চীন নিচের কোন আফ্রিকান দেশটিতে সামরিক ঘাঁটি স্থাপনের মাধ্যমে কৌশলগত সম্পর্ক স্থাপন করেছে? জিবুতি। চীন নিচের কোন আফ্রিকান দেশটিতে সামরিক ঘাঁটি
স্থাপনের মাধ্যমে কৌশলগত সম্পর্ক স্থাপন করেছে। মানে জিবুতিতে মানে চীন নিচের কোন আফ্রিকান দেশটিতে সামরিক ঘাঁটি স্থাপনের মাধ্যমে কৌশলগত সম্পর্ক স্থাপন করেছে? সেটা হচ্ছে জিবুতি। চীন নিচের কোন আফ্রিকান দেশটিতে সামরিক ঘাঁটি স্থাপনের মাধ্যমে কৌশলগত সম্পর্ক স্থাপন করেছে? সেটা হচ্ছে জিবুতি। দ্য আইডিয়া অব জাস্টিস গ্রন্থের রচয়িতা কে? অমর্ত্য সেন। দ্য আইডিয়া অব জাস্টিস গ্রন্থের রচয়িতা কে? অমর্ত্য সেন। দ্য আইডিয়া অব জাস্টিস দ্য আইডিয়া অব জাস্টিস গ্রন্থের রচয়িতা কে? অমর্ত্য সেন। শ্রীলঙ্কার কোন সমুদ্র বন্দর চীনের নিকট থেকে ৯৯ বছরের জন্য লিজ নেওয়া হয়েছে? সেটা হচ্ছে হাম্বানটোটা। শ্রীলঙ্কার কোন সমুদ্র বন্দর চীনের নিকট থেকে ৯৯ বছরের জন্য লিজ দেওয়া হয়েছে? হাম্বানটোটা। নিচের কোন সংস্থাটির সচিবালয় বাংলাদেশে অবস্থিত? এটা যে বিমএসটির সচিবালয় বাংলাদেশে অবস্থিত। নিচের কোন সংস্থাটির স্থায়ী কোনো সদর দপ্তর নাই? নিয়মের স্থায়ী কোনো সদর দপ্তর নেই। জাতিসংঘ বিষয়ক আলোচনা P5 বলতে কি বোঝায়? যে নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্যকে বলা হয় জাতিসংঘের P5। কোন দেশটি ইউরোপের বাল্টিক অঞ্চলে অবস্থিত নয়? কোন দেশটি ইউরোপের বাল্টিক অঞ্চলে অবস্থিত নয়? সেটা হচ্ছে অস্ট্রিয়া। কোন দেশটি ইউরোপের বাল্টিক অঞ্চলে অবস্থিত নয়? এটা হচ্ছে অস্ট্রিয়া। কোন দেশটি ইউরোপের বাল্টিক অঞ্চলে অবস্থিত নয়? আচ্ছা, বাল্টিক অঞ্চলে অবস্থিত নয় সেটা অস্ট্রিয়া। অস্ট্রিয়া তাহলে কোথায়? মানে বাল্টিক বাল্টিক অঞ্চলে অবস্থিত নয়, তাহলে বাল্টিকে কি আছে? বাল্টিক কি আসলে এটা? উত্তর ইউরোপের বাল্টিক সাগরের তীরবর্তী যে 9টি দেশ নিয়ে গঠিত সেটা বাল্টিক অঞ্চল গঠিত। এই দেশগুলো হচ্ছে এই যেগুলা: ডেনমার্ক, জার্মানি, পোল্যান্ড, লিথুয়ানিয়া, লাটভিয়া, এস্তোনিয়া, রাশিয়া, ফিনল্যান্ড, সুইডেন। এই কটা দেশ হচ্ছে বাল্টিক অঞ্চল। তাহলে ফিনল্যান্ড, পোল্যান্ড, সুইডেন হচ্ছে বাল্টিক অঞ্চল। হম ওআইসির কততম শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অংশগ্রহণ করে? সেটা হচ্ছে দ্বিতীয় শীর্ষ সম্মেলন। নিচের কোনটি পাললিক শিলা? সেটা হচ্ছে কয়লা। নিচের কোনটি পাললিক শিলা? সেটা হচ্ছে কয়লা। নিচের কোনটি পাললিক শিলা? সেটা হচ্ছে কয়লা। নিচের কোনটি বৃহৎ স্কেল মানচিত্র? সেটা হচ্ছে 1:10,000। মানে এখানে যত যেটা সবচেয়ে ছোট থাকলো ওটাই বৃহৎ স্কেল। যদি বলে বৃহৎ স্কেল তাহলে সর্বনিম্ন মানটাই হচ্ছে বৃহৎ স্কেল। আর যদি বলে ছোট স্কেল তাহলে সর্বনিম্ন সর্বোচ্চ মানটাই হবো ছোট স্কেল। ঠিক আছে, উল্টা আর কি। সমবৃষ্টিপাত সম্পন্ন স্থান সমূহকে যোগকারী রেখাকে বলা হয় কি? আইসোহাইট। এই যে যখন বলবো কি সমবৃষ্টিপাত সম্পন্ন স্থান সমূহ যোগকারী রেখা, ওই যে কন্ট্রো রেখার মতো আইসোহাইট। 100 আছে, এখানে 100 আছে, এখানে 100 আছে, আবার এখানে 200 আছে, তাহলে 200 দিলেও এক, 100 বলে একে রেখা টানা হয়। ঠিক আছে, এইভাবে 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 রেখা টানা হয়, সেটা হচ্ছে আইসোহাইট। ঠিক আছে। বাংলাদেশের লাউয়াছড়া জাতীয় উদ্যান কি ধরনের বনভূমি? বাংলাদেশের লাউয়াছড়া জাতীয় উদ্যান কি ধরনের বনভূমি? সেটা হচ্ছে ক্রান্তীয় চিরহরিত বা আধা চিরহরিত জাতীয়। ক্রান্তীয় চিরহরিত বা আধা চিরহরিত জাতীয়। বাংলাদেশের লাউয়াছড়া জাতীয় উদ্যান কি ধরনের বনভূমি? ক্রান্তীয় চিরহরিত বা আধা চিরহরিত জাতীয়। বাংলাদেশে সংঘটিত বন্যা রেকর্ড অনুযায়ী কোন সালের বন্যায় সবচেয়ে বেশি এলাকা প্লাবিত হয়? 1988 সালের বন্যা। আল্লাহু আকবার। সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত? সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা, সার্কের তো অনেকগুলো আছে। সার্কের দুর্যোগ ব্যবস্থা এখানে সবগুলো দিলে ভালো হলো। এখানে কি কি দিছে দেখি, ওখানে তো অনেক কিছু দিছে। আচ্ছা, এটা পড়তাছি। সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত? সেটা হচ্ছে নয়াদিল্লি। আর এখানে দেখ কি বলছে, সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র ভারতের নতুন দিল্লিতে অবস্থিত, অর্থাৎ নয়াদিল্লি। আর সাংস্কৃতিক সাংস্কৃতিক কেন্দ্র হচ্ছে শ্রীলঙ্কাতে অবস্থিত। সার্ক সার্কের যে কৃষি কেন্দ্র আছে ও আবহাওয়া কেন্দ্র সেটা হচ্ছে বাংলাদেশের অবস্থিত। কথা বুঝছিস? এই যে দেশে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবো। সার্ক যক্ষ্মা এবং এইডস কেন্দ্র হচ্ছে নেপালের কাঠমান্ডুতে অবস্থিত।
এর মানে দেখ, দুর্যোগ ব্যবস্থান কেন্দ্র হচ্ছে ভারতের নয়াদিল্লিতে অবস্থিত, আর সাংস্কৃতিক কেন্দ্রটা হচ্ছে শ্রীলঙ্কায় অবস্থিত। সাংস্কৃতিক কেন্দ্র শ্রীলঙ্কায় অবস্থিত, আর সাংস্কৃতিক কেন্দ্র শ্রীলঙ্কা। আর কৃষি কেন্দ্র আর আবহাওয়া হচ্ছে বাংলাদেশে অবস্থিত সার্কের। আর যক্ষা আর এইডস এর কেন্দ্র যেটা আছে সেটা হচ্ছে নেপালের কাঠমান্ডুতে অবস্থিত। ঠিক আছে। নিচের কোনটি জলজ উদ্ভিদ নয়? সেটা হচ্ছে গজারি। নিচের কোনটি জলজ উদ্ভিদ নয়? ওই গজারি তো একটা গাছ, গাছে ইয়ার শক্তিশালী ইয়ের গাছ, জলাবদ্ধ বনে জলুলি হয়, হয় এগুলা হয়, কিন্তু এটা হয় না। গজারি এটা হয় যে শুকনো মাটিতে দেওয়া লাগে, জলাবদ্ধ উদ্ভিদ নয় এই জন্য। নিচের কোনটি মানব সৃষ্ট আপদ নয়? সেটা হচ্ছে কালবৈশাখী। কালবৈশাখী তো মানুষের হাতে কোনো কিছু নাই আসলে। বাংলাদেশের অর্থনৈতিক সেক্টরগুলোর মধ্যে কোন খাতে বেশি কর্মসংস্থান হয়? সেটা হচ্ছে কৃষি খাতে কর্মসংস্থান বেশি। বাংলাদেশের উপকূলীয় সমভূমিতে বসবাসকারী জনগোষ্ঠী যে ধরনের বন্যায় কবলিত হয় তার নাম কি? জলোচ্ছ্বাসজনিত বন্যা। ওই যে যারা মনে কর যে যে ইয়ের ধারে বাস করে, যে উপকূলবর্তী অর্থাৎ সমুদ্র তীরবর্তী বসবাস করে, সেখানে জলোচ্ছ্বাস হয় না, ওরা তো সেই বন্যায় বেশি কবলিত হয়, জলোচ্ছ্বাসজনিত বন্যা। 35-37 ক্লোরিনের মৌলিক নিউটন সংখ্যা কত? 35 থেকে 17 বাদ দিলে থাকে 18, এই 18 হচ্ছে নিউটন সংখ্যা। কোন কঠিন পদার্থ বিশুদ্ধ নাকি অবিশুদ্ধ তা কিসের মাধ্যমে নির্ণয় করা যায়? মানে কোন কঠিন পদার্থ বিশুদ্ধ নাকি অবিশুদ্ধ তা কিসের মাধ্যমে নির্ণয় করা হয়? এটা হচ্ছে গলনাঙ্ক। অ্যানোডে কোন বিক্রিয়া সম্পন্ন হয়? সেটা হচ্ছে জারণ। অ্যানোডে কোন বিক্রিয়া সম্পন্ন হয়? সেটা হচ্ছে জারণ। একটি বাল্বে 60 ওয়াট প্লাস 220 ভোল্ট লেখা আছে, বাল্বটির রোধ বা ওহম কত? একটা ওই পাশে পড়ছিলাম, ওই যে কত জোল ক্ষমতা ব্যয় হয়, সেটা হচ্ছে ডাব্লিউ ইন্টু পি ইন্টু টি। পি হচ্ছে, পি ছিল ওয়াট, কত ওয়াট ছিল, আর টি হচ্ছে সময়, এত অর্থাৎ 36,000 জুলাই ছিল। এখানে হচ্ছে বাল্বটির রোধ ওহম কত? এই রোধ ওহমের সূত্র হচ্ছে পি সমান ভি স্কোয়ার বাই আর। পি সমান কি? পি সমান ভি স্কোয়ার বাই আর, অর্থাৎ এখানে আর হচ্ছে রোধ, আর পি হচ্ছে বাল্বের ক্ষমতা, আর ভি হচ্ছে ওই 220 ভোল্ট লেখা আছে, যে ভি তো ভি লেখাই আছে। তাহলে ভাগটাক দিলে পরে 806.67 আসে, 806.67। ঠিক আছে। নবায়নযোগ্য জ্বালানি উৎস কোনটা? বায়োগ্যাস। বায়োগ্যাস হচ্ছে নবায়নযোগ্য জ্বালানি। কার্বোহাইড্রেট সিএইচও এর অনুপাত কত? 1:2:1। যেমন কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের অনুপাত কত? 1:2:1। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের অনুপাত কত? 1:2:1। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের অনুপাত হচ্ছে 1:2:1, 1:2:1 আর কি। এসি কে ডিসি করা যন্ত্র কোনটা? রেকটিফায়ার। এসি কে ডিসি করা যন্ত্র হচ্ছে রেকটিফায়ার। বিদ্যুৎ শক্তিকে শব্দ শক্তিতে রূপান্তরিত করা হয় কোন যন্ত্রের মাধ্যমে? লাউড স্পিকার। বিদ্যুৎ শক্তিকে শব্দ শক্তিতে রূপান্তরিত করা হয় কোন যন্ত্রের মাধ্যমে? লাউড স্পিকার। বাতাসের আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি? হাইগ্রোমিটার। মানে বাতাসের আর্দ্রতা মাপার যন্ত্রের নাম হচ্ছে হাইগ্রোমিটার, আর বায়ুমণ্ডল মাপার যন্ত্রের নাম হচ্ছে বেরোমিটার। ঠিক আছে। মানে বাতাসের আর্দ্রতা যখন মাপি তখন হচ্ছে হাইগ্রোমিটার, আর বায়ুমণ্ডলের চাপ যখন মাপি সেটা হচ্ছে বেরোমিটার। কোথায় সাঁতার কাটা সহজ? সেটা হচ্ছে সাগরে। ডিমে কোন ভিটামিন নাই? সেটা হচ্ছে ভিটামিন সি নাই। কোনটির জন্য পুষ্প রঙিন ও সুন্দর হয়? সেটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট। মানে কোনটির জন্য পুষ্প রঙিন ও সুন্দর হয়? সেটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট। সোডিয়াম অ্যাসিটেটের সংকেত কোনটা? CH3C ডাবল ও Na। মানে সোডিয়াম অ্যাসিটেটের সংকেত CH3C ডাবল ও Na। CH3C ডাবল ও Na। ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস কি? আইসোটোপ। ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস কি? আইসোটোপ। ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস কি? আইসোটোপ। খাদ্য তৈরির জন্য উদ্ভিদ বায়ু থেকে গ্রহণ করে কোনটা?
হ্যাঁ, উদ্ভিদ কিন্তু বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড নিয়ে কিন্তু ওই তারা তৈরি করে, তাদের খাদ্য তৈরি করে। কথা বুঝছিস? মুদ্রিত লেখা সরাসরি ইনপুট নেয়ার জন্য নিচের কোনটি ব্যবহৃত হয়? সেটা হচ্ছে MICR। মানে মুদ্রিত লেখা সরাসরি ইনপুট নেওয়ার জন্য নিচের কোনটি ব্যবহৃত হয়? ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রেকগনিশন, ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রেকগনিশন, ঠিক আছে? প্রধানত ব্যাংকে ব্যবহৃত মুদ্রিত লেখা বা চেক বা ডকুমেন্ট সরাসরি ইনপুট নেওয়া হিসেবে প্রযুক্তি। মানে এটা হচ্ছে যে একটা সিল মানে না ওটাই নাকি? তাহলে সিল মানে না, ওই যে ব্যাংকের ইটি লেখা থাকে একটা, অনেকগুলা এরকম কিছু হতে পারে, সিল না। নিচের কোন প্রোগ্রামটি একটি সম্পূর্ণ কম্পিউটার প্রোগ্রামকে একবারে অনুবাদ ও সম্পাদন করে? নিচের কোন প্রোগ্রামটি একটি সম্পূর্ণ কম্পিউটার প্রোগ্রামকে একবারে অনুবাদ ও সম্পাদন করে? সেটা হচ্ছে কম্পাইলার। নিচের কোনটি একই সাথে ইনপুট ও আউটপুট হিসেবে কাজ করে? টাচ স্ক্রিন। নিচের কোনটি অক্টাল নাম্বার নয়? সেটা হচ্ছে 19। নিচের কোনটি অক্টাল নাম্বার নয়? সেটা হচ্ছে 19। নিচের কোনটি অক্টাল নাম্বার নয়? সেটা হচ্ছে 19। একটি রিলেশনাল ডাটাবেস মডেলে নিচের কোনটি দ্বারা রিলেশন দ্বারা প্রকাশ করা বোঝায়? সেটা হচ্ছে টেবিল। একটি রিলেশনাল ডাটাবেস মডেলে নিচের কোনটি দ্বারা রিলেশন প্রকাশ করা হয়? টেবিল। ব্লুটুথ কিসের উদাহরণ? সেটা হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। মোবাইল ফোনে কোন মডেম মোড যোগ করা হয়? সেটা হচ্ছে ফুল ডুপ্লেক্স। মোবাইল মোবাইল ফোনে কোন মোড এ যোগ করা হয়? মোবাইল ফোনে কোন মোড এ যোগ করা হয়? সেটা হচ্ছে ফুল ডুপ্লেক্স। টাইম শেয়ার ওএস এর জন্য শিডিউলিং এর পলিসি সবচেয়ে ভালো কোনটা? রাউন্ড রবিন। টাইম শেয়ার ওএস এর জন্য কোন শিডিউলিং পলিসি সবচেয়ে ভালো? রাউন্ড রবিন। টাইম শেয়ার ওএস এর জন্য কোন শিডিউলিং পলিসি সবচেয়ে ভালো? রাউন্ড রবিন। নিচের কোনটি 52 সুরের বাইনারি রূপ? এটা হচ্ছে 0, 101, 101, 00, 10। 0, 101, 00, 10, 2। প্রথম ওয়েব ব্রাউজার কোনটা? প্রথম ওয়েব ব্রাউজার ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, মানে www। ঠিক আছে, www ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হচ্ছে এটি প্রথম ওয়েব ব্রাউজার। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে যোগাযোগ করার জন্য কোন মিডিয়া ব্যবহৃত হয়? উপরে সবগুলোই। ইমেজও পাঠাইতে পারবি, ভিডিও পাঠাইতে পারবি, টেক্সটও পাঠাইতে পারবি, অডিও পাঠাইতে পারবি, সেটাই সোশ্যাল যোগাযোগ। ফায়ারওয়াল কি ধরনের প্রোটেকশন দেওয়ার জন্য ব্যবহৃত হয়? ফায়ারওয়াল কি প্রোটেকশন দেওয়ার জন্য ব্যবহৃত হয়? ফায়ারওয়াল কি প্রোটেকশন দেওয়ার জন্য ব্যবহৃত হয়? আনঅথরাইজ অ্যাক্সেস, আনঅথরাইজ অ্যাক্সেস। টিভি রিমোটের ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি রেঞ্জ কত? ইনফ্রারেড রেঞ্জ এর। টিভি রিমোটের ক্যারিয়ার ফ্রিকোয়েন্সির রেঞ্জ কত? ইনফ্রারেড রেঞ্জের। সিপিইউ কোন অ্যাড্রেসে জেনারেট করে? সেটা হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস। সিপিইউ কোন অ্যাড্রেস জেনারেট করে? সিপিইউ কোন অ্যাড্রেস জেনারেট করে? লজিক্যাল অ্যাড্রেস। H23 323 প্রোটোকল কি কাজে ব্যবহৃত হয়? সেটা ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল হওয়ার কথা দেখতে আছে। ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল, ভইপ। কোন শব্দগুচ্ছ শুদ্ধ? সেটা হচ্ছে আবশ্যক, মিথস্ক্রিয়া, গীতালি। আবশ্যক, মিথস্ক্রিয়া, আবশ্যক, মিথস্ক্রিয়া, গীতালি। ঢাকা থেকে হংকং হয়ে প্লেন নিউ ইয়র্কে যাওয়ার সময় দিনের সময়কালকে অপেক্ষাকৃত ছোট মনে হয় কেন? পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে বলে। বাংলাদেশে নব-নৈতিকতার প্রবর্তক হলেন কারা? আরজ আলী মাতব্বর। বাংলাদেশে নব-নৈতিকতার প্রবর্তক হলেন আরজ আলী মাতব্বর।
আমরা সবাই যে সমাজেই বসবাস করি না কেন, আমরা যে সমাজে বসবাস করি না কেন, আমরা সকলে ভালো নাগরিক হওয়ার প্রত্যাশা করি। এটি কার? সেটা হচ্ছে নৈতিক অনুশাসন। সভ্য সমাজের মাপদণ্ড হলো কোনটা? আইনের শাসন। বিপরীত বৈষম্য এই নীতিটি প্রয়োগ করা হয় সংখ্যালঘুদের উপর। মূল্যবোধ কি? মূল্যবোধ হচ্ছে মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড। মূল্যবোধ হলো মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড। জাতিসংঘের অভিমত অনুসারে সুশাসনের লক্ষ্য ও উদ্দেশ্য হলো কি? মৌলিক স্বাধীনতার উন্নয়ন। জাতিসংঘের অভিমত অনুসারে সুশাসনের লক্ষ্য ও উদ্দেশ্য হলো কি? মৌলিক স্বাধীনতার উন্নয়ন। সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের কর্তব্য হলো সরকার পরিচালনায় সাহায্য করা। সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের কর্তব্য হলো সরকার পরিচালনায় সাহায্য করা। মূল্যবোধের চালিকা শক্তি হলো কোনটা? সংস্কৃতি। মূল্যবোধের চালিকা শক্তি হলো সংস্কৃতি। অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠিত হলে কি হয়? বিনিয়োগ বৃদ্ধি পায়। অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠিত হলে বিনিয়োগ বৃদ্ধি পায়। তথ্য পাওয়া যায় মানুষের কি ধরনের অধিকার? তথ্য পাওয়া মানুষের কি ধরনের অধিকার? সেটা হচ্ছে মৌলিক। তথ্য পাওয়া মানুষের কি ধরনের অধিকার? সেটা হচ্ছে মৌলিক অধিকার। তথ্য পাওয়া মানুষের কি ধরনের অধিকার? সেটা হচ্ছে মৌলিক। গুড বাই। 40তম BCS।